আপনি দায়িত্ব গ্রহণের পর থেকে খুব আলোচনায় আছে যে রাষ্ট্র সংস্কার, এবং সেই রাষ্ট্র সংস্কারের সঙ্গে আরেকটি কথা শোনা যাচ্ছে যে সংবিধান পুনর্লিখনের একটা দাবি উঠছে, এবং বলা হচ্ছে যে সংবিধান পুনর্লিখন ছাড়া আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি সবার মতোই এই একটা মস্ত বড় সুযোগ, এই সুযোগ জাতির জীবনে আবার কোনোদিন আসবে কিনা তাও জানি না। না আসাটাই স্বাভাবিক হোক, এটা অস্বাভাবিক পরিস্থিতি, আমরা এরকম অস্বাভাবিক পরিস্থিতি আবার হোক সেটা আমরা চাই না। তো না চাইলে তাহলে গোড়াতে হাত দিতে হবে, সংবিধানে হাত দিতে হবে। তো সেখানে প্রশ্ন হচ্ছে সংবিধান আবার নতুন করে লিখতে হবে, নাকি যে সংবিধান আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে। এই দুটো নিয়ে একটা মতভেদ আছে। কেউ বলে যে না, আগাগোড়া লিখতে চাই না, তাহলে অনেক বিষয় আসবে যেগুলোতে মতের মিল হবে না, বরং যেগুলোর ব্যাপারে একেবারে সবাই একমত সেগুলো করে ফেলে, আর বাকিটা বাদ দেবে। ঠিক আছে, এটার জন্য এখন কমিশন হবে, কমিশন এটার এগুলোর বিচার বিবেচনা করবে, জনমত গঠন করবে, যে সবাই যদি একমত হয় যে এইটাই আমাদের ভালো, এইটাতেই আমরা অগ্রসর হবো, তাহলে আমরা একটা পথ পেলাম। এইটার উপর ভিত্তি করে নির্বাচন হবে, কারণ ওটা না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না, কি ধরনের কিসের নির্বাচন হবে, কি কি পদে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি, কি ধরনের নির্বাচন হবে, সবকিছু সংবিধানের ভেতরেই থাকবে। কাজে ওইটা পরে আমরা পরবর্তী নির্বাচন কমিশন ইত্যাদি, নির্বাচন আইন কানুন এগুলো ঠিক করতে হবে। এটা হলো এক পথ। একটা হলো সব ক্ষেত্রে রিফর্ম দরকার, সংস্কার দরকার। এটার পুরো আন্দোলনের আমি যদি ব্র্যান্ড নেম একটা খুঁজতে চাই, তাহলে সংস্কার হলো তার ব্র্যান্ড নেম। সংস্কার বললে বোঝা যাবে এই মানুষের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে পূরণ করার দায়িত্ব এখন আমাদের কাছে এসছে, এবং মানুষকে সঙ্গে নিয়ে, কারণ আকাঙ্ক্ষাটা মানুষের, আমরা শুধু তাদের সঙ্গে থেকে থেকে এগুলো পূরণ করার দায়িত্ব। আকাঙ্ক্ষা আমাদের মধ্যে না যে আমরা আকাঙ্ক্ষা সৃষ্টি করি না, তারা আকাঙ্ক্ষা সৃষ্টি করে, আমরা সেই আকাঙ্ক্ষার অংশীদার। আমরা দায়িত্ব নিয়েছি যেন তাদের এই আকাঙ্ক্ষা সর্বোচ্চ পর্যায়ে আমরা পূরণ করতে পারি। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, তো এই দায়িত্ব গ্রহণের পর এখন অবধি কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন? আমার তো অগ্রাধিকার দেবার কথা না, অগ্রাধিকার গুলো সামনে এসে গেছে, আমি বাছাই করার সুযোগও পাইনি। এটা হলো যে শান্তি শৃঙ্খলা সবার প্রথমে, যেহেতু এটা বিপ্লবের মাঝখান দিয়ে আমরা এসেছি, সরকার গঠন করেছে এখানে, কাজে প্রথম দায়িত্ব হলো যে এটা শান্তি শৃঙ্খলা নিয়ে আসা। তো সেটার উপরে জোর, বিশেষ করে একটা ভীষণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো এটা ঘটনা ঘটেছিল, যে বিপ্লব, এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। অন্য দেশের ইতিহাসে এরকম বিপ্লব আছে কিনা আমার জানা নাই। ছাত্ররা রাস্তায় গিয়ে এমন আন্দোলন করেছে যে সরকারকে বিদায় নিতে হয়েছে। এমন একটা সরকার যেটা তার শক্তি বলে, নিজের শক্তি দেখিয়ে এদের শাসন করে যাচ্ছিল, তো সে সরকারকে উৎখাত করেছে ছাত্র জনতা মিলে। ঠিক আছে, এই ছাত্র জনতার এই অভ্যুত্থান, এই বিপ্লবের ফলে আমরা এসেছি। আমাদের প্রথম কাজ হলো যে এটাতে এখন শৃঙ্খলা নিয়ে আসা, যেখানে আইন কানুন সবকিছু বন্ডুল হয়ে গেছিল, মানুষ মৃত্যুবরণ করছিল পথে, রাস্তার উপরে, যারা ক্ষমতায় ছিল তাদের আক্রমণের মুখে। কাজেই সেটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকে নেই, জনতা এগিয়ে এসছে, সকল শ্রেণীর মানুষ যে এগিয়ে এসছে। বাংলাদেশে এমন কোনো লোক ছিল না যে এটাতে শরিক মনে করে নাই। এটা করে জনমত নির্বিশেষে এটার মধ্যে শরিক হয়েছে এক ব্যক্তি, যে সরকারকে যেতে হবে, এবং তাকে যেতে হয়েছে শেষ পর্যন্ত। এই যে একটা বিরাট শক্তির উদ্বোধন হলো, সেই শক্তির মাঝখানে আমাদেরকে বলা হয়েছে যে এই দেশ, তোমরা এখন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে আমরা দায়িত্ব দিলাম। কাজে আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে এটাতে এসেছি, এবং এদিকে হলো বিপ্লব, এদিকে হলো স্বপ্ন। এই বিপ্লব থেকে এই শান্তি শৃঙ্খলা এনে সমাজে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে ওই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হবে, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা। তারা বলছে নতুন বাংলাদেশ হবে, ওই অতীতের বাংলাদেশকে আমরা বিদায় দিলাম, আমরা নতুন বাংলাদেশ করব। এবং সবাই এই নতুন বাংলাদেশে একটা বিশ্বাসী, এমন না যে না হবে যে আগের মতোই চলবে, এরকম না। সবাই মনে করে যে এটা বিরাট একটা পরিবর্তন হবে। এটা এই যে একটা এক্সপেকটেশন, এই যে একটা আকাঙ্ক্ষা মানুষের মনে, এই আকাঙ্ক্ষার জবাবে সেটা কি জিনিস আমরা তাদেরকে দিতে পারি, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ আকাঙ্ক্ষা সীমাহীন আকাঙ্ক্ষা, তো কত দূর গেলে তারা মনে করবে যে হ্যাঁ, আমরা আমাদের আকাঙ্ক্ষার মোটামুটি একটা রূপ পেয়েছে, আমাদেরকে সেটা যেটা বাস্তব। আকাঙ্ক্ষা অনেক সময় বাস্তব না, একটা অবাস্তবের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে, হুইচ ইজ গুড, যেটা হচ্ছে তার মধ্যে একটা বাস্তবতার একটা সীমা নিয়ে আসতে হয়, তারপর আস্তে আস্তে আরো উপরের দিকে যাওয়া। কাজে আমাদের দায়িত্ব অনেক শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আর অর্থনীতি একটা বিশৃঙ্খল ভঙ্গুর অর্থনীতি হয়ে গেছে,
যে কারণে মানুষ এত বিক্ষুব্ধ হয়েছিল, সবকিছু ভাঙাচোরা, লুটপাটের একটা বিষয় হয়ে গেছিল, সবকিছু লুটপাট। এটা লুটের একটা সরকার ছিল, কাজে সেই লুটের সরকার থেকে এটা সত্যিকার সরকার, জনগণের কল্যাণের সরকার প্রতিষ্ঠিত করা, এটাও মানুষের একটা আকাঙ্ক্ষা এবং এটা দ্রুত দেখতে চায়, সেগুলো আমাদের করার চেষ্টা। কাজে আমি বলবো যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং তাদের যে আকাঙ্ক্ষা পূরণের বাস্তব পদক্ষেপ নাও। আমাদের মাত্র 1 মাস গেল, এই 1 মাসের মধ্যে আমরা যতটুকু সম্ভব করেছি, আরো হয়তো বেশি করার তাদের আশা ছিল, কিন্তু আমরা হয়তো তারা পূরণ করতে পারিনি। ক্রমে আমাদের কাজ এবং তাদের আশা দুটোকে একটার উপরে একটা ওভারল্যাপ করলে মনে হবে যে হ্যাঁ, এটা সহনীয় পর্যায়ে আছে, অথবা তারা আনন্দিত হচ্ছে এটা দিয়ে, ওইটুকুই আমরা চেষ্টা করছি। ছাত্র জনতার নেতৃত্বে যে গণ অভ্যুত্থান এবং তারপর শেখ হাসিনার সরকারের পতন ঘটলো, এবং এরপর থেকে একটা বিষয় খুব আলোচনা হচ্ছে যে সুশাসন নিয়ে, যে মানে বিশেষ করে নাগরিক অধিকার, মানুষের নিরাপত্তা পাওয়ার অধিকার, পুলিশের সেবা পাওয়ার অধিকার, এই বিষয়গুলোতে এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি বলে অনেকে মত দিচ্ছেন। তো এই বিষয়ে আপনার মূল্যায়ন কি এবং পরিস্থিতির উন্নয়নে আপনার সরকার কি করছে? আমরা চেষ্টা করছি, এগুলো পুরোপুরি হয়নি, কথা ঠিক। কারণ এটা এমন এক সময় আমরা এসেছি যেখানে জনপ্রশাসনে যারা দায়িত্ব পালন করতো তারা হয় পালিয়ে গেছে, কারণ তারা সব অপরাধ করেছে, পালিয়ে গেছে। অনেক লোক পালিয়ে গেছে জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যারা ছিল, অথবা তারা আছে কিন্তু তাদের সহকর্মী যারা আছে তারা তাদের উপরে সাংঘাতিক বিক্ষুব্ধ, কাজে অনেকে বিক্ষোভের মুখে পদত্যাগ করে চলে গেছে। কাজে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। এই জনপ্রশাসনে এই শূন্যতা পূরণ করতে গিয়ে আবার মুশকিল, যে ওরে কেন দিলেন, এরে কেন দিলেন না, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন উঠছে। এর মধ্য থেকে আমাদের শুধু মানুষকে আমরা বোঝাচ্ছি, দেখো আমাদের বিবেচনায় যেটুকু সঠিক সেটাই আমরা করব, আমরা আপনাদের সহযোগিতা চাইতেছি। আপনারা প্রত্যেকটা সিদ্ধান্তে যদি মনে করেন যে এটা অন্যরকম হলে ভালো হতো, তাহলে কাজ অগ্রসর হবে না। কাজে আমরা করি একটা, আমাদের উপর আস্থা রাখেন, সেভাবে অগ্রসর হয়। মানুষ আস্থা রাখছে, মানুষ বুঝছে যে এটা করা ছাড়া গত্যন্তর নেই, সরকারকে চলতে হবে। কাজে আমরা সেদিকে অগ্রসর হয়েছি, বহু পরিবর্তন হয়েছে, নতুন প্রধান বিচারক নিয়োগ হয়েছে, এটা একটা মস্ত বড় জিনিস ছিল। প্রধান বিচারকের প্রতি সবার আস্থা আছে, সবাই খুশি হয়েছে। সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি চলে গেছে, নতুন ভিসি নিয়োগ করা হতেছে, ভিসির সঙ্গে প্রভিসি নিয়োগ করতে হবে। সমস্ত বিশ্ববিদ্যালয়, একটা দুটো বিশ্ববিদ্যালয় না, এখন একজনকে দিলেই এর পক্ষে আছে কেউ, বিপক্ষে আছে কেউ, একটা হইচই হয়ে যাবার কথা। আমাদের কপাল ভালো, এই পর্যন্ত যত ভিসি দেওয়া হয়েছে সবাই খুশি মনে গ্রহণ করেছে, এটা আমাদের সৌভাগ্য বলতে হবে যে আমাদের বিচার বিবেচনাকে তারা প্রশংসা করেছে, যাদেরকে আমরা দিয়েছি। কাজে ক্রমে আস্তে আসছে যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আবার নতুন করে শিক্ষা ব্যবস্থা চালু হবে, আবার নতুন করে বিচার ব্যবস্থা চালু হবে। অ্যাপেলেট ডিভিশনের বিচারক নিয়োগ হয়ে গেছে, সবাই গ্রহণ করেছে। কাজে অনেকগুলো পরিবর্তন একসঙ্গে করতে হচ্ছে আমাদেরকে। তো সেই করতে গিয়ে সব মানুষ একেবারে নিখাত ভাবে আসবে এটা এক্সপেক্টেড না। কাজে মাঝে মাঝে একটা আওয়াজ ওঠে যে এটা কেমনে আসলো, ওরা কেমনে আসলো। আবার কিছু মানুষের মনে হয় যে আমি হলে ভালো হতো, ওকে দেওয়া হলো কেন, ইত্যাদি ইত্যাদি। তো সব বুঝে আমরা বলবো যে অবস্থা উন্নতির দিকে চলছে এবং সরকার ক্রমশ জনসমর্থন পাচ্ছে, যে আমরা কাজগুলো যেগুলো করছি এর পেছনে দাঁড়াচ্ছে। আপনার সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত যে পরিসংখ্যান পেয়েছি তাতে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং সেই সময়ে 1000-এর বেশি মানুষ মারা গেছেন, এবং এই যে বিপুল প্রাণহানি, এসব ঘটনার বিচারে এখন পর্যন্ত যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তাতে আপনি কি সন্তুষ্ট? না, এখনো সন্তুষ্ট হওয়ার সময় আসে নাই। তো একটা হলো যে আমাদের প্রথম দৃষ্টি হচ্ছে তালিকা করা, যেটার কথা আপনি বললেন, এই সংখ্যাটা কত। আমরা একদম পরিষ্কারভাবে ব্যক্তি কেন্দ্রিক প্রত্যেকের দেশ নিয়ে তার তথ্যগুলো সংগ্রহ করছি, ডেটাবেস তৈরি করছি, যাতে করে আমরা জানি। কারণ আমাদের ভয় হলো আমরা যদি এটা না করি কিছুদিনের মধ্যে শহীদ ভুয়া ইত্যাদি শুরু হয়ে যাবে। কাজে ওটার থেকে আমরা বাঁচতে চাই যে এটা যেন না হয়। কারণ আমরা ওয়াদা করেছি যে প্রত্যেকটা শহীদ পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করবো, সরকারের পক্ষ থেকে আমরা গ্রহণ করবো। কাজে এটার সংখ্যা নির্দিষ্ট হয়ে যেতে হবে, যাতে আরেকজন 1 বছর পরে এসে না বলে আমার পরিবার তো শহীদ পরিবার, এটা যেন বলতে না পারে। সব শহীদ পরিবারের খবর, এবং সবাই হাসপাতালে যায়নি, কেউ মৃতদেহ বাড়িতেই নিয়ে গেছে, কাউকে বলেও নেই যে তার ছেলে মারা গেছে, শহীদ হয়েছে, ও জানাজা পরে দাফন করে ফেলেছে। এখন আমরা খুঁজে বার করতেছি এরকম কারা কারা আছে। ঠিক আছে, এটা একটা এখন মোটামুটি হয়ে গেছে। এটা আরো কিছু হয়তো আসবে, সেটা ফটো বড় অঙ্কের আসবে না এটা। এবং তাদের দায়িত্ব নেওয়ার কথা উঠেছে, আমরা একটা ফাউন্ডেশন করেছি, এই যাতে করে স্থায়ীভাবে এটা করে প্রত্যেক বছর গিয়ে বাজেটের থেকে টাকা নিয়ে করার দরকার নেই। এইটা ফান্ড হবে, সবার সেখানে
দান থাকবে, সমর্থন থাকবে, তাদের টাকা পয়সা দেবে এই ফাউন্ডেশনে। দেশের মানুষ ফাউন্ডেশন দেবে, বাংলাদেশের মানুষ পৃথিবীর চারদিকে আছে, তারা ফান্ড দেবে শহীদ পরিবারকে সমর্থন জানানোর জন্য, তাদের দেখভাল করার জন্য। কাজে এই ফাউন্ডেশনটা একটা স্থায়ী ফাউন্ডেশন, পরিবারের দেখাশোনা করা, এগুলো আমরা করছি। ঠিক আছে, এইগুলো করে তারপরে বাকি সমস্ত কাজে তো শহীদদের পরিবার যারা বেঁচে আছে তাদের পরিবার সবকিছু মিলিয়ে এখন আমরা কর্মসূচি নিচ্ছি যাতে করে সামনে আমরা অগ্রসর হতে পারি। আরেকটি বিষয় হচ্ছে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং দুটো দেশ নানাভাবে একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু কোট আনকোট ভারতের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখছেন বিশেষজ্ঞরা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন? ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে। কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়া উচিত এবং হবে। এটা ছাড়া আমাদের তাদেরও গত্যন্তর নাই, আমাদের গত্যন্তর নাই। কারণ কেউ কারো প্রতি বিরূপ হয়ে যদি আমরা সম্পর্ক করে তুলি, এটা কারোর জন্য ভালো না। কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা হবে যে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা, একেবারে বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের উদ্যোগ। যে সমস্ত বিষয়ে আমাদের মতবিরোধ আছে থাকে, প্রতিবেশীর সঙ্গে একটা মতবিরোধ হবে, এটা দেশের ভেতরেও মতবিরোধ থাকে, দেশের এক অংশের সঙ্গে এক অংশ। বাংলাদেশের চেয়ে ভারতে এটা অনেক বেশি, বিশেষ করে পানিকে কেন্দ্র করে একটা বড় সমস্যা ভারতে আছে। কাজে আমাদের সঙ্গে ভারতের যে সমস্যা তার চাইতে খারাপ সমস্যা ভারতের অভ্যন্তরীণ সমস্যা আছে। কাজে পানি সমস্যা একটা আছে, কাজে সেটাকে কিভাবে বন্টন হবে, তো সেটা আমরা বারে বারে যেটা উল্লেখ করছি যে এটা তো আন্তর্জাতিক কতগুলো আইন আছে। কাজে আমাদেরকে নতুন করে আবিষ্কার করার কিছু নাই, আমরা যদি উভয়পক্ষ আন্তর্জাতিক আইন মেনে ফেলি তাহলে এটা সমাধান হয়ে যাবে। কেউ কারো আমাদের ইচ্ছা থাকলেও এর চেয়ে বেশি পাবো না, তাদের ইচ্ছা না থাকলেও তাদেরকে এটা আন্তর্জাতিক আইনের মধ্যে আসতে হবে। কাজে ওইটুকু আমরা করব। আর যেগুলো বিরাট বিসংবাদ মাঝে মাঝে হয় সেগুলো যে কোনো প্রতিবেশীর সঙ্গে হয়, সেটা আপোষে আলাপ করে ফেলা। তাই এর মানে নয় যে আমাদের বন্ধুত্বে ফাটল ধরেছে, চির ধরেছে, এরকম কিছু না। আরেকটি বিষয় হচ্ছে যে বিগত সরকারের সময়ে দেখা গেছে যে সরকারের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী লীগ পন্থীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং আপনি দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু পদে পরিবর্তন আনা হয়েছে এবং এই অভিযোগটাও উঠতে শুরু করেছে, মানে কিছু কিছু ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে কোনো কোনো পদে রাজনৈতিক পরিচয়ে পরিচিতদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সময়ও। তো এই বিষয়টা আপনি দেখছেন? এটা উল্টোভাবে দেখতে পারেন, যাদের নিয়োগ দেওয়া হয়েছে পরে খোঁজ দেওয়া দেখা যাচ্ছে উনি এই দলে না ওই দলে ছিলেন বলে উনি আসেননি। নিয়োগ পাওয়ার পরে যেহেতু উনি সিভিল সার্ভিসে আছেন, কাজে তার একটা পোস্টিং দরকার, পোস্টিং বলে ও তো ওই দল করে। আমরা এমন পর্যায়ে ছিলাম যে গত 16 বছর এমন একটা সংস্কৃতির ভেতর দিয়ে আমরা এসেছি, দল ছাড়া কেউ কিছু করতে পারছে। কাজে দলের একটা মার্কা ছাপছে, স্বেচ্ছায় গ্রহণ করেছে যাতে করে সে দিন কাটাতে পারে। আজকে যদি ওইটা নিয়ে আসে ও তো দল করেছে, তাহলে আমরা যাবার পথ খুঁজে পাবো না। তো সেখানে অতি দল করেছে, সামান্য দল করেছে, মাঝামাঝি দল করেছে, এটা হতে পারে যে একটা অতি দলের মানুষ দল করেছে কিন্তু অতি দল করেছে। তো সেটা যাতে আমাদের না আসে। আজকেও নিম দল করেছে, ও বেচারা কাজ করতেছিল, তার ওই পরিচয় না হলে সে পারতেছিল না, তাকে চাকরিতে বরখাস্ত করে দিচ্ছে, অনেকে বরখাস্ত হয়ে আছে। তাদের দাবি হলে আমাদের দাবি অগ্রগণ্য, হুইচ ইজ রাইট, আমাকে তো বের করে দিয়েছে যেহেতু আমি অন্য দল করতাম।